নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ইন্ডিয়ান পলিটি সম্পর্কে এবং তোমরা সবাই রিকোয়েস্ট করেছো যাতে আমরা সেই সেগমেন্টটা কন্টিনিউ করাই। তাহলে আবার আমরা সেই সেগমেন্টটা কন্টিনিউ করাচ্ছি। তাহলে সেগমেন্টটা কি? সেটা হচ্ছে জিএস পেপারসের বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা। পলিটি আমরা সেগমেন্ট শুরু করেছিলাম এবং পলিটিটাকে কন্টিনিউ করব। ইন্ডিয়ান পলিটি সম্পর্কে পড়তে গেলে একটা বইয়ের কথা আমি আগের ভিডিওতেও বলেছি, লাক্সমিকান্ত, এবং সেই লাক্সমিকান্তের বই থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলোচনা করব এই সেগমেন্টে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের টপিক হচ্ছে গিয়ে আগের দিনের টপিকের পরের পার্ট। হ্যাঁ, তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। একদম ইন্ডিয়ান পলিটি লাক্সমিকান্তের যে বইটা আছে সেখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে যে চ্যাপ্টার রয়েছে, একদম প্রথম চ্যাপ্টার, তার একদম প্রথম যে অ্যাক্টটা ছিল দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে এবং তার পরবর্তী অ্যাক্টগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আলোচনার বিষয় কি? দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রথমে এবং তার পরবর্তী অ্যাক্টগুলো। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 সম্পর্কে আমরা আগে একটুখানি বলে নেব। আগের ভিডিওটা অবশ্যই যারা দেখোনি তারা দেখে নেবে, পুরোটা ভালোভাবে ইলাবোরেট করা রয়েছে। তো লাক্সমিকান্তের যেই বিষয়গুলো বলা রয়েছে যে সেইখানে সুপ্রিম কোর্ট স্থাপন হয় 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, এবং সেটি কখন স্থাপিত হয়? 1774 সালে। সুপ্রিম কোর্টের স্থাপন বা গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যাওয়া, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস ইত্যাদি সম্পর্কে আমরা দেখেছি আমরা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে। এবার আমরা অব্যবহিত পরের অ্যাক্ট যেটা আছে, দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে একটা বিষয় বলে নেওয়া দরকার, এবং লাক্সমিকান্তের বইতেও রয়েছে, সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের আগে এবং রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-কে আরো ভালো করবার জন্য একটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট করা হয়। সেটা হচ্ছে 1781 সালে। তাহলে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের পর 1781 সালে আরেকটা অ্যাক্ট হয়, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অর্থাৎ 1773 সালে যে বিষয়গুলো হয়েছিল, যে অ্যাক্টগুলো দেখানো হয় বা প্রকাশ হয়, তাকে অ্যামেন্ড করার জন্য একটা অ্যাক্ট হয়েছিল যেটার নাম হয়েছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো সেই সম্পর্কে আমাদের বেশি কিছু জানতে হবে না। লাক্সমিকান্ত শুধুমাত্র সালটা দেওয়া রয়েছে। এই যে একদম প্রথমে দেখবে এই পেজটা যেটা রয়েছে, যে in a bid to rectify the defects of the Regulating Act of 1773, the British Parliament passed the Amending Act of 1781, also known as the Act of Settlement. তাহলে তার আগের যে অ্যাক্টটা ছিল, তার যে ডিফেক্টগুলো ছিল সেটাকে সেটেল করার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 সালে জারি করা হয়। ঠিক আছে, তাহলে এবার তার অব্যবহিত পরবর্তী অ্যাক্ট, গুরুত্বপূর্ণ অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। হ্যাঁ, তো পিটস ইন্ডিয়া অ্যাক্টের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কি? প্রথমে সালটা আমাদের জানতে হবে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের সালটা হচ্ছে গিয়ে 1784, 1784। দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে গিয়ে 1784। তো এই সালগুলো মনে রাখবে, প্রিলিজ জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর অন্যান্য কিন্তু কম্পিটিটিভের জন্য কিন্তু, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে এই যে অ্যাক্টগুলো মনে রাখা, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে লাক্সমিকান্তের বইতে কি লেখা আছে? প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে, ইট ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ দ্য কোম্পানি। ভেরি ইম্পর্টেন্ট। মানে কি? এটা দুটোকে ভাগ করে দিল, একটা কমার্শিয়াল কাজ, একটা বাণিজ্যিক কাজ, আর একটা পলিটিক্যাল কাজ, আর একটা কি রাজনৈতিক কাজ। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কি ছিল? একটা বাণিজ্যিক সংস্থা ছিল। 1764 সালে যখন বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ করলো নিজামের থেকে, তার পরবর্তীকালে রেগুলেটিং অ্যাক্ট গেল 1773 সালে, এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। অর্থাৎ বাণিজ্যিক সংস্থা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার যেটা রাজনৈতিক ক্ষমতা দেখা দিল, সেটা কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে লেখা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে, ইট অ্যালাউড দ্য কোর্ট অফ ডিরেক্টরস টু ম্যানেজ the commercial affairs, but created a new body called Board of Control to manage the political affairs. Thus, it established a system of double government. Very important. তো ডাবল গভর্নমেন্ট কবে কোথায় স্থাপন হলো, কেন বলা হলো, সেটা সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে। তোমার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ সেটা কিন্তু ডাবল গভর্নমেন্ট তৈরি হচ্ছে
এইটার মাধ্যমে। তাহলে ডাবল গভর্নমেন্ট কি? তো প্রথমে একটা যেটা বিষয় রয়েছে যে কোর্ট অফ ডিরেক্টরস ছিল আমাদের, হ্যাঁ, কোর্ট অফ ডিরেক্টরস ছিল আগের আমরা রেগুলেশন অ্যাক্টে যেটা আছে সেটাতে দেখেছিলাম যে কোর্ট অফ ডিরেক্টরস তৈরি হয়েছিল। তা কোর্ট অফ ডিরেক্টরস তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল বডিটাকে হ্যান্ডেল করার জন্য। এছাড়া আরেকটা বডি তৈরি হলো, গভর্নিং বডি, যেখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখা হলো, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। হ্যাঁ, তাহলে দুটো পার্ট হয়ে গেল, কোর্ট অফ ডিরেক্টরস যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল বডি, মানে অর্থাৎ বাণিজ্যিক সংস্থা, বাণিজ্যের দিকটা দেখতো। আর একটা হচ্ছে গিয়ে কি বোর্ড অফ কন্ট্রোল, যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর দিক থেকে তোমার ধরো সিভিল অ্যাফেয়ার্স বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো দেখার ক্ষেত্রে। হ্যাঁ, তো দুটো পার্ট হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নিং বডি একটা, দুটো হয়ে গেল, গভর্নিং বডি একটা যেটা পলিটিক্যাল পার্ট দেখে, আর একটা গভর্নিং বডি যেটা হচ্ছে কমার্শিয়াল পার্ট দেখে। তাই জন্য এটা কি তৈরি হলো? ডাবল গভর্নমেন্ট তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা পরে এই পিটস ইন্ডিয়া একটা কি বলা হলো? ইট এম্পাওয়ার্ড দ্য বোর্ড অফ কন্ট্রোল টু সুপারভাইজ and direct all operations of the civil and military government or revenues of the British possessions in India. এই জিনিসটা দেখো, ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, প্রথমবার বলা হলো যে ব্রিটিশ অন্তর্ভুক্ত যে অর্থাৎ ভারতবর্ষে যে যে জায়গাগুলো ব্রিটিশ পজেশনস, হ্যাঁ, ব্রিটিশ আওতাভুক্ত, ব্রিটিশের শাসন অন্তর্ভুক্ত যে জায়গাগুলো, সেই সম্পর্কে একটা রিপোর্ট পেশ করার ক্ষমতা দিতে হলো আমাদের বোর্ড অফ কন্ট্রোলকে। হ্যাঁ, তাহলে এই দিকটা খুব গুরুত্বপূর্ণ পিটস ইন্ডিয়া অ্যাক্টের ক্ষেত্রে। প্রথমটা কি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডবল গভর্নমেন্ট তৈরি হলো, হ্যাঁ, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস দুটো। আর একটা হলো ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া প্রথম ব্যবহার হলো, অর্থাৎ আস্তে আস্তে এই বাণিজ্যিক সংস্থাটা রাজনৈতিক সংস্থায় পরিণত হচ্ছে, তার আগ্রাসনটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র আর বাণিজ্যিক সংস্থা থাকলো না, সেটা পরবর্তীকালে কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেটা কমার্শিয়াল বডি থেকে হয়ে যাচ্ছে পলিটিক্যাল বডি। ওকে, তারপরে হয়ে যাচ্ছে কি চার্টার অ্যাক্ট অফ 1833। চার্টার অ্যাক্ট অফ 1833 খুব ইম্পর্টেন্ট কেন? পিটস ইন্ডিয়া অ্যাক্টের মতো খুবই ইম্পর্টেন্ট কেন? কারণ এই অ্যাক্টে সেন্ট্রালাইজেশনের লাস্ট স্টেপ বা ফাইনাল স্টেপ বলা যেতে পারে। সেন্ট্রালাইজেশন মানে কি? কেন্দ্রীয়করণ। পরবর্তীকালে আমরা যখন দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যখন ব্রিটিশ ক্রাউন নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে, তার হাতে সেটা বিকেন্দ্রীকরণের দিকে চলে যাচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ এখন যেটা আমাদের মধ্যে রয়েছে একটা ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ আমাদের লোকাল গভর্নমেন্টের কাছে কিছু পাওয়ার থাকে, কিন্তু এই যে এই অ্যাক্টগুলোর মাধ্যমে কি হচ্ছে? সেন্ট্রালাইজেশন, অর্থাৎ লোকাল গভর্নমেন্টের পাওয়ার আস্তে আস্তে ছিনিয়ে নিয়ে পুরোটা কেন্দ্রীয় একটা সরকারকে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বডি, লোকাল গভর্নমেন্টের হাতে কোনো পাওয়ার থাকছে না, পুরো একটা বডির কাছে পাওয়ার থাকছে। তো 1833তেও সেটা হচ্ছে ফাইনাল স্টেপ সেন্ট্রালাইজেশনের দিক থেকে। তাহলে কি হচ্ছে এই অ্যাক্টের সম্পর্কে আমরা কি দেখতে পেয়েছি? ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রথমে কি ছিল? গভর্নর অফ বেঙ্গল, তারপরে হয়ে গেল কি? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তারপরে হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর এখানে হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল কি? লর্ড উইলিয়াম বেন্টিং। হ্যাঁ, তো এই দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রিলির দিকে এগুলো খুবই আসে, যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, প্রথম গভর্নর অফ বেঙ্গলকে, তারপরে পরের দিকে দেখতে পাবো যে প্রথম ভাইসরয়কে। এগুলো কিন্তু আমাদের মানে স্ট্যাটিক পার্ট জিকের ক্ষেত্রে এইখান থেকে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে 1833 চার্টার অ্যাক্টে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমেই বললাম যে এটা কেন্দ্রীয়করণের দিকে একটা ফাইনাল স্টেপ, সেন্ট্রালাইজেশনের তরফে একটা ফাইনাল স্টেপ। তাই জন্য গভর্নর অফ বেঙ্গল থেকে হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং তার এরপরে বলা রয়েছে কি? দাস দ্য অ্যাক্ট created for the first time a government of India having authority over the center territorial area possessed by the British in India. Lord William Bentinck was the first Governor General of India. তাহলে এক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে? যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রথম ব্রিটিশ পজেশন তৈরি হচ্ছে, যেটা সেন্ট্রালাইজেশনের তরফে যাচ্ছে। পরেরটা বলছি, ডিপ্রাইভ দ্য গভর্নর অফ বম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স। দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার্স ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া. The laws made under the previous acts were called as regulations, while the laws made under this act were called as acts. অর্থাৎ কি হলো? যে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া যে আমরা আগে দেখেছিলাম, যে পুরো ব্রিটিশ ইন্ডিয়াকে একজনের হাতে ক্ষমতা দেওয়া হলো, সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং সেটা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ
পুরো ব্রিটিশ ইন্ডিয়ার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তার আগে, এর অ্যাক্টের আগে, আগের যে আইনগুলো তৈরি হয়েছিল সেগুলোকে রেগুলেশনস বলা হতো, কিন্তু এর পরবর্তী অ্যাক্টের যে বা এই অ্যাক্ট থেকে যে পরবর্তী আইনগুলো তৈরি হলো সেগুলোকে অ্যাক্ট নাম দেওয়া হলো। আগেরগুলো ছিল রেগুলেশনস আর এখনগুলো হয়ে গেল সেটা অ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 নম্বর কি বলা রয়েছে, it enacted the activities of the East India Company as a commercial body, which became a purely administrative body. It provided that the company's territories in India were held by it in trust for His Majesty, his heirs and successors. এইখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা একটা কমার্শিয়াল বডি ছিল, যেটা একটা বাণিজ্যিক সংস্থা ছিল, সেটা সম্পূর্ণভাবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা প্রশাসনিক সংস্থাতে পরিণত হলো এই অ্যাক্টের মাধ্যমে। এবং বলা হলো এই যে প্রশাসনিক সংস্থা, এটা কার আন্ডারে, ব্রিটিশ ক্রাউনের আন্ডারে বা ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে। ঠিক আছে, তারপরে যেটা আছে লাস্ট এই অ্যাক্টের সম্পর্কে এম লক্ষ্মীকান্ত কি বলা রয়েছে, বলা রয়েছে যে দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 attempted to introduce a system of open competitions for the selection of civil servants and stated that the Indians should not be debarred from holding any place, office and employment under the company. However, this provision was negated after opposition from the court of directors. তাহলে এখানে এই অ্যাক্টে বলা হয়েছিল, 1833 সালের এই অ্যাক্টে বলা হয়েছিল যে একটা সিভিল সার্ভিস তৈরি হবে, সিভিল সার্ভিস অ্যাপয়েন্ট করা হবে, সিভিল সার্ভেন্টদের অ্যাপয়েন্ট করা হবে এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ানরাও কিন্তু তাতে অংশগ্রহণ করতে পারবে এবং ইন্ডিয়ানদেরও সিলেক্ট করা হবে। কিন্তু পরবর্তীকালে কোর্ট অফ ডিরেক্টর সেটা মান্যতা দেয়নি এই অ্যাক্টের ক্ষেত্রে। তারপর আমরা পরবর্তীকালে একটা দেখবো যে ইন্ডিয়ানসরাও সেই সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে, পার্টিসিপেট করতে পারছে এবং পরবর্তীকালে আমরা দেখবো যে ইন্ডিয়ানসরা কিভাবে এই ক্ষেত্রে তারা ঢুকে পড়ছে, তারা প্রবেশ পাচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুটো অ্যাক্ট নিয়ে আলোচনা করলাম, রাদার তিনটে অ্যাক্ট নিয়ে। প্রথম একটা বললাম অ্যাক্ট অফ সেটেলমেন্ট, যেটা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে যে ডিফেক্টটা ছিল সেটাকে ঠিক করবার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781-এ তৈরি হলো। পরবর্তী দেখলাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে জানলাম এবং দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 সম্পর্কেও জানলাম। এম লক্ষ্মীকান্তের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা পরবর্তী সেগমেন্টে আমরা আলোচনা করব, যেখানে আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন সেখানে কি বলতে চাওয়া হয়েছে ভালোভাবে আমরা ইলাবোরেট করব। ঠিক আছে, অবশ্যই এই বইটা তোমাদের যাদের কেনা নেই তারা অবশ্যই কিনে নাও, কারণ এই বইটা কিন্তু একটা মাস্ট হ্যাভ আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি সম্পর্কে ভালো করে জানবার জন্য। ঠিক আছে, তাহলে আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই ক্লাসে আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং চার্টার অ্যাক্ট অফ 1833টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা করব চার্টার অ্যাক্ট অফ 1853 এবং পরবর্তীকালে আমরা চলে যাব ক্রাউন রুলে। ঠিক আছে, তাহলে এক একটা চ্যাপ্টারের এক একটা টপিক ওয়াইজ ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। এই সেগমেন্টটা অবশ্যই কন্টিনিউ করব, তোমরা আগের ভিডিওতে কমেন্টে জানিয়েছো, অবশ্যই আমি এই সেগমেন্টটা কন্টিনিউ করব। আর তার জন্য কি করতে হবে, তার জন্য সাথে থাকতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ারও করতে হবে। তার সাথে সাথে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে। আর একটা কথা, শুধুমাত্র জিএস পেপারস না, আমাদের স্পেশালি কিন্তু আমাদের বাংলা অপশনালের ক্লাস করানো হয় WBCS এবং ইউপিএসসির ক্ষেত্রে। যারা জয়েন করতে চাও, আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, পেইড ব্যাচ রয়েছে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।